আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। মিডিবির পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রথমেই আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি তানভীর আহমেদ খান, ঢাকা নার্সিং কলেজ। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সাধারণ বিজ্ঞান লেকচার 1 এবং আমার টপিকের নাম হচ্ছে কোষ এবং কোষ এর বিভাজন। চলেন সবাই আমরা ক্লাসে প্রবেশ করি। আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, আমাদের লেকচার 1 টপিক কোষ ও এর বিভাজন। তাহলে প্রথমেই আমরা আসি, কোষ কি? কোষ বলতে আমরা কি বুঝি? আমি যদি প্রথমে আমি বাংলা ছন্দ দিয়ে শুরু করতে চাই, তাহলে আমরা কি জানি? ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। এটা দিয়ে আমরা কি বুঝতে পারি? যখন আমরা মহাদেশ গড়তে যাব, তখন আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বালকণার প্রয়োজন। এরকম অসংখ্য 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 ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা মিলে আমরা মহাদেশ গড়তে পারবো। ঠিক তেমনিভাবে যদি আমরা অসংখ্য অসংখ্য এরকম পানির কণা, তাহলে কি একটা মহাসাগর হয়ে যাবে। ঠিক তেমনি আমরা এটা দিয়ে বুঝতে পারছি, যখন আমরা বৃহৎ কিছু গঠন করতে যাব, তার অবশ্যই ক্ষুদ্রতম একটি একক প্রয়োজন। ঠিক তেমনিভাবে আজকে আমাদের মানব দেহ কিংবা উদ্ভিদ দেহ আমরা যাই গঠন করতে চাই না কেন, আমাদের সবকিছুরই একটি একক প্রয়োজন। এবং মানব দেহ এবং উদ্ভিদ দেহ এই দুটির একককে আমরা কি বলি? কোষ। এখন আমরা আসি ডেফিনেশন। কোষ কি? কোষ হলো সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ, বংশগতিমূলক তথ্য এবং বহনকারী একক। কি? কোষ হলো জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। অর্থাৎ আমাদের দেহে যে জীবদেহ গঠন হবে, তার যে সামগ্রিক বিপাকীয় ক্রিয়াকলাপ অর্থাৎ হরমোনাল রিয়াকশন এবং আমাদের যে জেনেটিক্স বিস্তার, সবকিছুর একক হচ্ছে কোষ। সবকিছুর একক কি? কোষ। এটি জীবদেহের ক্ষুদ্রতম জীবিত একক, মানে সর্বক্ষুদ্রতম জীবিত একক, যে এককটি মিলে আজকে আমরা দেহ গঠন হয়। যদি আমরা চিন্তা করি, একটি বাচ্চা যখন ছোট জন্ম নেয়, তখন সে থেকে এতটুকু, সে ধীরে 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 তার প্রভাব বিস্তার করে এই সমগ্র পৃথিবীতে। এই যে তার ক্রমান্বয়ে বড় হওয়া, এই বড় হওয়াটাই এক একটি কোষ বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়। অর্থাৎ একটি কোষকে পৃথকভাবে জীবিত বলা যেতে পারে। এজন্যই জীবের নির্মাণ একক হিসেবে একে আখ্যায়িত করা হয়। অর্থাৎ আমরা জীবের বিনির্মাণ গঠনে মূল এবং একক ভিত্তি হচ্ছে কোষ। এখন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি, কোষকে জীবদেহের একক বলা হয়। তাহলে জীবদেহের এককে কি বলা হয়? কোষ। একটা ভেরি ভেরি গুড এমসিকিউ। কোষকে জীবদেহের একক বলা হয়। এখন আমরা যদি চিন্তা করতে চাই উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেম। উদ্ভিদ কোষের একক যেমন কোষ, জীবদেহের একক হচ্ছে কোষ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। আই হোপ সবার কাছে ক্লিয়ার। এখন আমরা আসি, আমরা যে কোষ নিয়ে পড়ব, এই কোষের আবিষ্কারক বিজ্ঞানী রবার্ট হুক ছিপির ন্যায় একটি পাতলা সেকশন অনুবেক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করেন। এখন ছিপি কি? আমরা যে পানি খাই, আমরা যদি এটা চিন্তা করি, এটা হচ্ছে একটা বোতল। এই যে বোতলের যে করকটা বা ছিপিটা, এরকম একটি ছিপি উনি পর্যবেক্ষণ করেন এবং সেখানে তিনি মৌমাছির চাকের নিয়ে অনেকগুলো ছোট ছোট কুটুরি বা প্রকোষ্ঠ দেখতে পান। সেটা কিরকম? এরকম। তিনি এরকম অসংখ্য কুঠুরি দেখতে পান এবং এবং তিনি প্রাথমিকভাবে এগুলো কি চিন্তা করেন, উনার তখন চিন্তা আসে, উনি এরকম ছোট ছোট কুঠুরি জেলখানায় দেখেছিলেন। জেলখানায় যে কয়েদিরা থাকে, তাদের এরকম প্রত্যেকে এক একটা ছোট ছোট কুঠুরি থাকে এবং এই কুঠুরিকে আলাদা 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 বলা হয় সেল বা প্রকোষ্ঠ। সেইখান থেকে সর্বপ্রথম ধারণা আসে সেল বা প্রকোষ্ঠের। এখন সেল শব্দের বাংলার প্রতিশব্দ হচ্ছে কোষ বা জীবকোষ। কিন্তু এখানে একটা কথা আছে, কোষ কিন্তু জীবিত হতে পারে, মৃত হতে পারে। এখন একটা প্রাণী মারা গেল, তার তার দেহে যে কোষটা আছে সেটা হচ্ছে মৃত কোষ, কিন্তু একজন মানুষ জীবিত, তার দেহে যে কোষটা আছে সেটা হচ্ছে জীবিত কোষ। তাহলে রবার্ট হুক সর্বপ্রথম যে কোষটা পর্যবেক্ষণ করেছিলেন, কাঠের ছিপি, সেটা ছিল মৃত কোষ। কি ছিল? মৃত কোষ। কিন্তু ডাচ বিজ্ঞানী অর্থাৎ নেদারল্যান্ডের বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক 1674 সালে, কত সালে ভাইয়ারা? 1674 সালে কোষ প্রাচীর ছাড়াও পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে আমরা এখানে দুইটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ পেয়ে গেলাম। রবার্ট হুক তিনি মৃত কোষ পর্যবেক্ষণ করেন, আর অ্যান্টনি ভন লিউয়েনহুক তিনি জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। কিন্তু আমরা যদি আসি, পরীক্ষার খাতায় আসতে পারে যে কোষের জনককে বা কোষ প্রথম আবিষ্কার করেন, সেটা হবে রবার্ট হুক। সেটা কি হবে? রবার্ট হুক। তাহলে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ পেয়ে গেলাম, কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক।
এবং যদি পরীক্ষায় আসে উনি কিরকম কোষ পর্যবেক্ষণ করেছিলেন, সেটা হবে মৃত কোষ, সেটা হবে মৃত কোষ। তাহলে আমরা কখনো এই বিষয়ে কনফিউজড হওয়া যাবে না। কোষের আবিষ্কারক হচ্ছে রবার্ট হুক, কিন্তু তিনি মৃত কোষ আবিষ্কার করেছিলেন, এবং জীবিত কোষ আবিষ্কার করেছিলেন 1674 সালে অ্যান্টনি ভন লিউয়েনহুক। এখন একটা টেকনিক মনে করে দিই, ক এবং ন। এখন ক এবং ন কি? এখন অনেক সময় আমরা দেখা যায় এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যায়, মানে কাছাকাছি যে শব্দগুলো আসে সেগুলোর ক্ষেত্রে কনফিউজ হয়ে যায়। এখন আমরা কি দেখতে পাচ্ছি, রবার্ট হুক, হুকের পরে কি আছে, ক, সর্বশেষ অক্ষরটা ক। যখন সর্বশেষ অক্ষরটা ক পাবো, তার মানে রবার্ট হুক হচ্ছে কোষের আবিষ্কারক। কি কিসের আবিষ্কারক ভাইরা? কোষের আবিষ্কারক। তারপরে আমরা অনেক সময় আমরা পরে পাবো, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রবার্ট রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন। তাহলে কি রবার্ট হুক হচ্ছে কোষের আবিষ্কারক? আমরা কিভাবে মনে রাখবো? শেষে আছে ক, এবং তারপর একটা কি রবার্ট ব্রাউন, শেষে কি আছে ন, দন্ত নদী আমরা কি বুঝতে পারি? নিউক্লিয়াস। তাহলে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন এবং রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। ক্লিয়ার সবার কাছে? এই টেকনিকটা আমরা মনে রেখে পরীক্ষায় যদি এমসিকিউ আসে তাহলে আমরা সবাই পারবো। তাহলে এখানে কি আমরা বুঝতে পারলাম, কোষ কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন, বিপাকীয় কার্যাবলী এবং বংশগতির একক। এবং কোষ কে আবিষ্কার করেন? রবার্ট হুক, কিন্তু তিনি মৃত কোষ আবিষ্কার করেন, আর জীবিত কোষ আবিষ্কার করেন 1674 সালে অ্যান্টনি ভন লিউয়েনহুক। তো প্রথম স্লাইডটা আমরা আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমরা আসি একটি জীবকোষ। সাধারণত আজকে আমরা জীবকোষটা নিয়েই পড়বো। তো আমরা যদি যখন আমরা যদি ঘরের কথা চিন্তা করি, একটা ঘর যখন আমরা বানাতে যাই তখন বিভিন্ন প্রকার মেটেরিয়াল দরকার, সেখানে ইট দরকার, সিমেন্ট দরকার, বালি দরকার, রড দরকার, তাই কি না? ঠিক তেমন ভাবে আমরা যখন একটি কোষ চিন্তা করব বা একটি মানবদেহ চিন্তা করব, এই প্রত্যেকটা মানবদেহে এক একটা করে কোষ আছে। এই কোষের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গাণু আছে, এবং সেই গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলা কি আমরা আস্তে আস্তে জানবো। তো প্রথমেই সকল কোষেই কিছু সাধারণ উপাদান আছে, মানে কোষে বেসিক যেটা থাকতে হবে। এখন যদি আমরা চিন্তা করি মানুষ, একজন মানুষ হতে গেলে তার কিছু বেসিক উপাদান থাকতে হবে, যেমন দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, এরকম। ঠিক তেমন ভাবে কোষেরও কিছু বেসিক উপাদান থাকতে হবে, সেটা হচ্ছে কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোষের কেন্দ্র বলা হয় কোনটিকে? সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে আমরা কি জানলাম? কোষ কেন্দ্র বলা হয় কোনটিকে? নিউক্লিয়াস। কোষ কেন্দ্র বলা হয় কি? নিউক্লিয়াস। তারপর আছে সাইটোপ্লাজম, তারপর আছে কি? সাইটোপ্লাজম, এবং কোষ ঝিল্লি বা কোষ প্রাচীর। এখন আমরা কোষ প্রাচীর সাধারণত উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এটা একটা এমসিকিউ। কিছু কিছু ব্যতিক্রমী কোষের ক্ষেত্রে কোনো কোনো অংশে অনুপস্থিত থাকতে পারে, মানে জাস্ট স্পেসিফিক কিছু কোষ আসে, এগুলোর ক্ষেত্রে এগুলো নাও থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কোষের ক্ষেত্রে সেগুলো উপস্থিত থাকে। কিন্তু আদর্শ কোষ বলে আসলে কিছু নেই। আসলে আমরা চিন্তা করি আদর্শ কোষ মানে কি, যেরকম আমরা যে আদর্শ সুষম খাদ্য চিন্তা করি, যে খাদ্য উপাদানে প্রত্যেকটা খাবারের উপাদান সমপরিমাণে আছে, কিন্তু আসলে বাস্তবে সেরকম কোনো অস্তিত্ব নেই। আমরা তেমন ভাবে আদর্শ কোষ বলতে চিন্তা করি এখানে প্রত্যেকটা উপাদান, প্রয়োজনীয় উপাদান ঠিক সেম রেশিওতে আছে, কিন্তু আসলে সেটা থাকে না। কখনো কোনো কোষে বেশি, কোনো কোষে কম, ঠিক ওইরকম ভাবে। এরকম আমরা চিন্তা করি যে একটি আদর্শ কোষ আছে, এখানে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, রাইবোজোম, সব কি গোলগি বডি, সবগুলো সমপরিমাণে সেম রেশিওতে আছে, কিন্তু এটা আসলে কখনো হয় না। অর্থাৎ আদর্শ কোষের কোনো অস্তিত্ব নেই, আমরা শুধু এটা কাল্পনিকভাবে চিন্তা করি। এমন একটি কাল্পনিক কোষকে বোঝায় যাতে অধিকাংশ কোষে প্রাপ্ত সমস্ত উপাদানগুলো বিদ্যমান থাকে। যেমন একটি তথাকথিত আদর্শ প্রাণী কোষে 4টি উপাদান থাকে, মানে একটি আদর্শ প্রাণী কোষে 4টি উপাদান বেসিক থাকবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস, কোষ ঝিল্লি বা কোষ পর্দা, মাইটোকন্ড্রিয়া এবং কোষ পক্ষ বা সাইটোপ্লাজম। এখানে প্রত্যেকটারই সিনোনিম দেওয়া আছে, কি? কোষ কেন্দ্র বা নিউক্লিয়াস। তারপরে হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি বা কোষ ঝিল্লি বা কোষ পর্দা, তারপর আছে মাইটোকন্ড্রিয়া এবং কোষ পক্ষ বা সাইটোপ্লাজম। এমসিকিউতে যেই অপশন দেওয়া থাকুক আমরা সেটা পারবো। অন্যদিকে আদর্শ যখন আমরা উদ্ভিদ কোষ চিন্তা করব, এতক্ষণ কিন্তু আমরা প্রাণী কোষ নিয়ে আলোচনা করছি, এখন আমরা যখন আদর্শ উদ্ভিদ কোষ চিন্তা করব সেখানে কোষ কেন্দ্র আছে, তারপরে কোষ প্রাচীর আছে, তারপরে কোষ ঝিল্লি বা কোষ পর্দা,
কোষ গহ্বর, কোষ পক্ষ, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। একটু আগে যেটা বলেছিলাম যে কোষ প্রাচীর হচ্ছে একটি উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। সাধারণত প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই কোষ প্রাচীরটা কি? আমরা যদি একটা গাছ ধরি, তাহলে কি আমরা সবসময় যেটা গাছের বাইরে যে আমরা যেটা ছাল বলি বা বাকল বলি বা আমরা যেটাই বলি আঞ্চলিকভাবে, যে শক্ত উপাদানটা থাকে সেটাকে বলা হয় কোষ প্রাচীর। এটা হচ্ছে বাহিরের আঘাত থেকে উদ্ভিদের দেহকে রক্ষা করে। কিন্তু আমরা যদি মানুষের স্কিন চিন্তা করি, অনেক নরম, এটাও রক্ষা করে, কিন্তু কোষ প্রাচীরের মতো এতটা পুরু বা শক্ত না। তাহলে কি কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? প্রাণী কোষে কোন প্রধান 4টা উপাদান থাকে এবং উদ্ভিদ কোষে কোন প্রধান 4টা মানে কোন উপাদানগুলো থাকে প্রধান প্রধান। ক্লিয়ার সবার কাছে? আই থিঙ্ক ক্লিয়ার। এখন আসি, আমি কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট নিয়ে আসছি। কি পয়েন্টগুলো কি? সেটা হচ্ছে কোষের কেন্দ্র। কোষের কেন্দ্র। এখন কোষের কেন্দ্র কি? আমরা উদ্ভিদ কোষ চিন্তা করি বা প্রাণী কোষ চিন্তা করি, যাই চিন্তা করি, প্রত্যেকটা কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। প্রত্যেকটা কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় এমসিকিউ প্রায় প্রতি বছরে এটা আসে। কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এই যে আমরা সবাই চলাফেরা করতেছি, প্রত্যেকটা কোষকেই তার জন্য, জীবিত থাকার জন্য এবং সুষ্ঠু স্বাভাবিক কার্যকলাপ পরিচালনা করার জন্য তার শক্তি উৎপন্ন প্রয়োজন। এই শক্তি উৎপন্নটা করে মাইটোকন্ড্রিয়া। তাহলে কোষের পাওয়ার হাউস বলা হয় কি? মাইটোকন্ড্রিয়া। এখন লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলিকা এবং লাইসোজোম কিন্তু সাধারণত প্রাণী কোষেই পাওয়া যায়। এখন তাহলে মানে ভাইয়ার প্রশ্ন, ভাইয়া আত্মঘাতী থলিকা কি? তো এটার পরীক্ষার ক্ষেত্রে অন্য একটা নাম থাকতে পারে, সেটা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। তো পরীক্ষার খাতায় আত্মঘাতী থাকতে পারে, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। তো এটার কাজ কি? তো লাইসোজোম অনেক সময় যখন বৈরী আবহাওয়ায় অনেক সময় আমাদের কোষ পর্যাপ্ত খাবার বা পর্যাপ্ত পুষ্টি উপাদান পায় না, তখন কোষ নিজেই তার থলিকাকে বা কোষকে নিজেই ভক্ষণ করে ফেলতে চায়। যখন অতিরিক্ত খাদ্য অভাবে বা বৈরী আবহাওয়ায় যে এই কাজটা করে, সেটাকে বলা হয় লাইসোজোম বা আত্মঘাতী থলিকা। অর্থাৎ সে নিজের, দেখা যাচ্ছে বৈরী আবহাওয়ায় সে নিজেকে নিজে খেয়ে ফেলতেছে, এই জন্য এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কাকে আত্মঘাতী থলিকা বলা হয়? লাইসোজোমকে। এটার আরেকটা নাম কি? সুইসাইডাল স্কোয়াড। আশা করি ক্লিয়ার। এখন আসছে ক্লোরোপ্লাস্টের জন্য রঙের ভিন্নতা হয়। এখন আমরা সাধারণত যদি উদ্ভিদের পাতা হচ্ছে সবুজ, তো এই সবুজ পাতা আমরা ছোটবেলা থেকে সবাই পড়ে আসছে একটা জিনিস, যে উদ্ভিদের পাতা সবুজ এই কারণে উদ্ভিদ খাদ্য গ্রহণ করতে পারে বা খাদ্য সৃষ্টি করতে পারে, সেটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। তাহলে ক্লোরোপ্লাস্টের জন্য যেরকম রঙের ভিন্নতা হয়, তেরকম উদ্ভিদের খাবার তৈরি করার জন্য এই যে সালোক সংশ্লেষণের প্রয়োজন হয়, সেটার জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন আমরা শীতকালে অনেক সময় দেখি যে চারিদিকে বাড়ির আশেপাশে রং বেরঙের ফুল হয়, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা হলুদ, বা বিভিন্ন রকমের ফল হয়। যেমন আমরা মূলা দেখতেছি, এবার মূলা সাদা, কিন্তু গাজরের একটা আলাদা কালার আছে। এই যে কালারের ভিন্নতা বা রঙের যে এত মানে ডিফারেন্স, এটার কারণটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ উদ্ভিদ দেহে যে রঙের ভিন্নতা হয় বা রঙের যে বৈচিত্র্য আসে বা উদ্ভিদ যে খাবার তৈরি করে ক্লোরোপ্লাস্টের সাহায্যে, সেটার জন্য কে দায়ী? ক্লোরোপ্লাস্ট। ক্লিয়ার সবার কাছে? তাহলে এখানে কি কি শিখলাম? বেসিক জিনিস, কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়, অর্থাৎ শক্তি উৎপন্নকারী থলিকা বলা হয়, আর লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। তারপরে আসি ক্লোরোপ্লাস্টের জন্য উদ্ভিদের রঙের ভিন্নতা হয়, কারণ ক্লোরোপ্লাস্টের কারণে যেমন কালারফুল হয়, ঠিক তেমন ভাবে উদ্ভিদ তার খাবার তৈরি করার জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। এই কাজটা করে সবুজ পাতা, এবং সবুজ পাতার জন্য কে দায়ী? ক্লোরোপ্লাস্ট। ক্লিয়ার সবার কাছে? আই থিঙ্ক ক্লিয়ার। এখন আসি, আমরা যে প্রাণী কোষের কি বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, এখন জানবো প্রাণী কোষের গঠন এবং প্রকৃতি, মানে একটা প্রাণী কোষ কিভাবে কি কি বিষয় নিয়ে গঠিত হয় এবং এটার প্রকৃতি, অর্থাৎ এটার আচরণটা কেমন। প্রথমেই আসি, একটি প্রাণী কোষকে প্রধানত দুইটি অংশে ভাগ করা হয়েছে। প্রধানত কয়টি অংশ ভাইয়েরা? প্রধানত দুইটি, পরীক্ষার খাতায় আসতে পারে।
কয়টি অংশ? দুটি। সেটা হচ্ছে কোষ আবরণী বা প্লাজমা মেমব্রেন, কোষ আবরণী বা প্লাজমা মেমব্রেন এবং হচ্ছে প্রোটোপ্লাজম, কোষ আবরণী বা প্লাজমা মেমব্রেন এবং হচ্ছে প্রোটোপ্লাজম। যদি যদি এটা একটু আমরা কোষ চিন্তা করি, এই যে বহিস্থ যে আবরণটা আছে এখানেই থাকে কি প্লাজমা মেমব্রেন, আর ভিতরে এরকম ভাবে থাকে কি প্রোটোপ্লাজম। এটা হচ্ছে দুটি প্রধান অংশ। তারপরে প্রোটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রোটোপ্লাজমকে কয় ভাগে ভাগ করা যায় ভাইয়ারা? দুই ভাগে। সেটা কি? একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস আমরা আবার আগে চলে আসে, কোষের কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াস আবার কিসের অংশ? প্রোটোপ্লাজমের অংশ। একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। ক্লিয়ার বিষয়টা? আমরা কি পড়ছিলাম? কোষের কেন্দ্র নিউক্লিয়াস, আবার নিউক্লিয়াস কিসের অংশ? প্রোটোপ্লাজমের অংশ। ক্লিয়ার? তারপরে সাইটোপ্লাজম, এখানে সাইটোপ্লাজম পড়লাম। সাইটোপ্লাজমের প্রধান অংশগুলোর মধ্যে কি আসে? কোষ মাতৃকা বা ম্যাট্রিক্স এবং কোষীয় অঙ্গাণু এবং কোষীয় জড়বস্তু। ভিতরে যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, যেমন রাইবোজোম, সেন্ট্রোসোম, এরকম বিভিন্ন যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজমের অংশ। এবং আরো কি কি আছে? কোষ মাতৃকা বা ম্যাট্রিক্স এবং হচ্ছে কোষীয় জড়বস্তু। কোষীয় জড়বস্তু। তাহলে একটি প্রাণী কোষের গঠন ও প্রকৃতির মধ্যে কি কি আছে আমরা সবাই বুঝতে পারছি? আই থিঙ্ক বুঝতে পারছি। তারপর আরেকটা আছে নিউক্লিয়াসের, আমরা যে নিউক্লিয়াস বলছিলাম, নিউক্লিয়াস কিসের অংশ? ওই প্রোটোপ্লাজমের অংশ। নিউক্লিয়াসের প্রধান অংশগুলোর মধ্যে আছে নিউক্লিয় পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা বা তন্তু। যদি আমরা এটা একটা চিন্তা করি, এটা একটা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের এই যে মাঝখানে যে অংশটা, এই যে মাঝখানে যে অংশটা, এটা হচ্ছে নিউক্লিওলাস। এটা এরকম সুতার মতো পেঁচানো অংশ, ঠিক আছে? নিউক্লিওলাস। এই বাইরে যে পর্দাটা, এই বাইরের পর্দাটা হচ্ছে নিউক্লিয় পর্দা, এবং ভিতরে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে, তার মধ্যে আছে নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন জালিকা বা তন্তু। তাহলে বুঝতে পারছি? ক্লিয়ার? নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? নিচের কোনটি নিউক্লিয়াসের অংশ নয়? এখন প্রথমে দিল নিউক্লিয় পর্দা, হ্যাঁ অংশ, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, তারপরে দিল মাইটোকন্ড্রিয়া। তুমি জানো মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের একটা অংশ, কিন্তু কোষের অংশ হওয়া মানে সে কিন্তু নিউক্লিয়াসের স্পেসিফিক অংশ না। তাহলে কোনটা নয়? মাইটোকন্ড্রিয়া। তার মানে কি আমাদের প্রত্যেকটা বিষয় জানতে হবে, যেটা আমাদের জানার সাথে মিলবে না সেটাই হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার। একটি কোষের কি কি অঙ্গাণুগুলো থাকে এবং এর গঠন এবং প্রকৃতি। এখন আসি, প্রথমে যেটা বলে নিলাম, আমরা সাধারণত প্রাণী কোষ নিয়ে আজকে আলোচনা করব, কিন্তু আমাদের কিন্তু উদ্ভিদ কোষ রয়ে গেছে। তো অনেক সময় পরীক্ষায় পরীক্ষকরা কি করে, যখন প্রশ্ন করে উদ্ভিদ কোষের কিছু কিছু বৈশিষ্ট্য প্রাণী কোষের মধ্যে দিয়ে দেয়, বা প্রাণী কোষের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য উদ্ভিদ কোষের মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে? তো আমরা এখন দুইটার মধ্যে একটা কম্পারিজন দেখব। এখন আমরা এই জন্য উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তো এক নম্বরটা কি? যে সকল কোষ উদ্ভিদের গঠন ও বৃদ্ধিতে ভূমিকা রাখে সেটা হচ্ছে উদ্ভিদ কোষ। সাধারণ জিনিস, কারণ উদ্ভিদ কোষ তো উদ্ভিদের হয়ে কাজ করবে, আর যেগুলো প্রাণীর গঠন এবং প্রকৃতিতে কাজ করে সেগুলো হচ্ছে প্রাণী কোষ। প্রথমটা আমরা বুঝতে পারছি। দ্বিতীয়টা, উদ্ভিদ কোষ মূলত ইউক্যারিওটিক। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী। প্রাণী কোষ হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষী। প্রোক্যারিওটিক বা আদিকোষী। এটা পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। উদ্ভিদ কোষ কিরকম? ইউক্যারিওটিক। এখন পরীক্ষকের মন চাইলেও সে ইউক্যারিওটিক দিবে না, সে দিবে প্রকৃত কোষী। তোমার তাহলে দুইটা জানা থাকতে হবে। তারপরে প্রাণী কোষ হচ্ছে প্রোক্যারিওটিক। না, এখন পরীক্ষকের মন চাইলে না, সে প্রোক্যারিওটিক দিবে না, সে দিবে আদিকোষী। তার মানে তোমার প্রত্যেকটা সিনোনিম জানতে হবে, কারণ পরীক্ষকের কাজে হচ্ছে তোমাকে কনফিউজ করা। তাহলে আমরা কি জানলাম? উদ্ভিদ কোষ মূলত ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী, এবং প্রাণী কোষ হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকোষী। তারপরে 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে উদ্ভিদ কোষ সেলুলোজ দিয়ে তৈরি একটি কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আমি কিন্তু প্রথমেই এই বেসিক পার্থক্যটা বলে নিয়েছিলাম যে উদ্ভিদ কোষের যে বাহিরের যে আবরণটা, যেটাকে আমরা বাহিরে বলি, ধরো এটা একটা উদ্ভিদ যদি ধরি, তাহলে বাইরে যে ছাল বা বাকল যেটাই আমরা বলি, সেটা প্রচন্ড শক্ত এবং পুরু থাকে। পুরু থাকার কারণ হচ্ছে এটি সেলুলোজ দিয়ে তৈরি। কিন্তু আমি যদি আমাদের মানব দেহটা চিন্তা করি, সেটা কিন্তু সফট।
উদ্ভিদের মতো এতটা শক্ত না। এই জন্য প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর থাকে না। প্রাচীর অবশ্যই থাকে, কিন্তু উদ্ভিদের মতো সেলুলোজ দিয়ে তৈরি না, কোষ প্রাচীর থাকে না, এই জন্য প্রাণী দেহটা সফট হয়। তারপরে আসি, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে যা সালোক সংশ্লেষণের জন্য দায়ী। এটা কিন্তু আমি একটু আগে তোমাদের পড়াইছি যে আমরা জানি উদ্ভিদের খাবার গ্রহণ কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তৈরি হয়, এবং এটা কে করে? ক্লোরোপ্লাস্ট। কি প্রক্রিয়ায় করে? সালোক সংশ্লেষণ। এই যে এটা হচ্ছে একটা উদ্ভিদের পাতা, এবং এটা হচ্ছে সূর্য। এই যে সূর্য থেকে যে খাবারটা পাতা গ্রহণ করতেছে, এই গ্রহণ করার মাধ্যমটা হচ্ছে এই যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। এই কাজটা কি করে? এই কাজটা করে হচ্ছে উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট, এবং এর কারণে উদ্ভিদ রঙিন হয়। কিন্তু প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। কখনো কি দেখছো নীল রঙের মানুষ? কখনো কি দেখছো লাল রঙের মানুষ? কখনো কি দেখছো হলুদ রঙের মানুষ? না। কিন্তু তুমি নীল রঙের উদ্ভিদ দেখতে পারবা, তুমি হলুদ রঙের ফুল দেখতে পারবা, তুমি লাল রঙের ফল দেখতে পারবা, কিন্তু মানুষের ক্ষেত্রে এরকম দেখবা না। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের জন্য কাজ করে, কিন্তু মানব দেহের সাথে কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার? এগুলো হচ্ছে বেসিক পার্থক্য, পরীক্ষায় কিন্তু এগুলো দিয়ে দেবে। তারপরে উদ্ভিদ কোষগুলি স্টার্চ হিসেবে শক্তি সঞ্চয় করে, এবং প্রাণী কোষগুলি জটিল কার্বোহাইড্রেট গ্লাইকোজেন আকারে শক্তি সঞ্চয় করে। এবং উদ্ভিদ কোষগুলি কি স্টার্চ আকারে শক্তি সঞ্চয় করবে, আর প্রাণী কোষগুলি জটিল কার্বোহাইড্রেট গ্লাইকোজেন। পরীক্ষায় আসে যে প্রাণী কিভাবে শক্তি সঞ্চয় করে? গ্লাইকোজেন আকারে। তারপরে আসি, উদ্ভিদ কোষে এক বা একাধিক গহ্বর থাকে, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। তাহলে এটা কি একটা ইউনিক বৈশিষ্ট্য? উদ্ভিদ কোষে গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষে গহ্বর থাকে না। তারপরে আসে, উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, এবং প্রাণী কোষে লাইসোসোম থাকে। এটা কিন্তু আমি প্রথমেই বলে নিছি যে লাইসোসোম হচ্ছে প্রাণী কোষের একটা ইউনিক বৈশিষ্ট্য, এবং লাইসোসোমকে কি বলা হয়? সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। তারপরে আসি, উদ্ভিদ কোষ সাধারণত আয়তকার ক্ষেত্র হয়। উদ্ভিদ কোষটা এরকম হয় অনেকটা। আর প্রাণী কোষগুলো সাধারণত অনিয়মিতাকার বা গোলাকার। প্রাণী কোষগুলো এরকম হয়, অনেক সময় এরকম হইতে পারে, ঠিক আছে? অর্থাৎ গোলাকার বা যে কোনো কালার হতে পারে। এবং উদ্ভিদ কোষগুলোর দৈর্ঘ্য, উদ্ভিদ কোষগুলো সাধারণত 10 এবং 100 মাইক্রোমিটার, 100 মাইক্রোমিটার দৈর্ঘ্যের হয়। প্রাণী কোষগুলি 10 থেকে 30 মাইক্রোমিটার পর্যন্ত হয়। তাহলে উদ্ভিদ কোষগুলো প্রাণী কোষের থেকে একটু সাধারণত একটু বড় হয়। ক্লিয়ার? কোনটার আয়তন কত? উদ্ভিদ কোষগুলি 10 থেকে 100 মাইক্রোমিটার, আর প্রাণী কোষগুলোর হচ্ছে 10 থেকে 30 মাইক্রোমিটার। একটি আদর্শ উদ্ভিদ কোষ বিভিন্ন অংশ যেরকম কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস দিয়ে গঠিত। আর প্রাণী কোষ হচ্ছে রাইবোজোম, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াস দিয়ে গঠিত। অর্থাৎ প্রত্যেকটা কোষ উদ্ভিদ কোষ এবং প্রাণীর কোষের যে বেসিক অঙ্গাণুগুলোর পার্থক্য আছে সেগুলো এখানে দেওয়া আছে। তাহলে কোষ নিয়ে বেসিক ধারণা আমাদের হয়ে গেছে, কোষ কি আমরা বুঝতে পারছি। এখন আমরা আসি আমাদের যে পরের টপিক, কোষ বিভাজন বা সেল ডিভিশন। কোষ বিভাজন। এখন কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? আমরা যদি আমাদের নিজেদের মানব দেহ দিয়ে চিন্তা করি, যখন আমাদের জন্ম হয়েছিল, তখন জন্মের সময় একটা বাচ্চার সাধারণত ওজন হয় 2.5 কেজি থেকে 5 কেজির মধ্যে, বা 4 কেজির মধ্যে একটা বাচ্চার ওজন হয়। কিন্তু যত দিন যায় আমরা বড় হই, আমাদের হাত বড় হয়, আমাদের পা বড় হয়, তারপরে হচ্ছে আমাদের শারীরিক গঠনের চেঞ্জ হয়ে যায়, এবং আগে ছিলাম হয়তো আমরা 1 ফিট, পরে হয়ে যায় আমরা 5 ফিট, 6 ফিট হয়ে যায়। আমাদের ওজন আগে ছিল 5 কেজি, পরে হয়ে যায় 50 কেজি, 60 কেজি। এই যে আমাদের বৃদ্ধি হচ্ছে, এটা কি অটোমেটিক হয়ে যাচ্ছে, বা এটা কি কোনো গায়েবী শক্তির মাধ্যমে হয়ে যাচ্ছে? বিষয়টা কিন্তু না। এটা হচ্ছে কোষ বিভাজন। আমাদের শরীরে আগে যদি এরকম একটা কোষ থাকে, তখন এই একটা কোষ ভেঙে 2টা কোষ, এই 2টা কোষ ভেঙে 4টা কোষ হবে। বিষয়টা কি বুঝাইতে পারছি? যখন আমরা আমাদের যে শরীরের বৃদ্ধি হবে বা উদ্ভিদ যে ছোট থেকে বড় হবে, তখন এটা কি কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ ভেঙে ভেঙে আরেকটা কোষ হবে। এখানে একটা ভেঙে 2টা হবে, 2টা ভেঙে 4টা হবে, 4টা ভেঙে 8টা হবে। ক্লিয়ার বিষয়টা? এটাই হচ্ছে কোষ বিভাজন। মানে আমাদের শারীরিক বৃদ্ধি যে হয়, এটার কারণ হচ্ছে কোষ বিভাজনের মাধ্যমে, বা উদ্ভিদ যে বৃদ্ধি হয় বা বড় হয় সেটা হচ্ছে এই কোষ বিভাজনের মাধ্যমে। এখন
যদি আমরা এখানে আসি, জীবকোষ আমরা সবাই জানি কোষ দিয়ে তৈরি এবং কোষ দিয়ে মানুষের জীবন শুরু হয় এবং বিভাজনের মাধ্যমে কোষের জীবদের একটি স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা একটা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। মানুষ ছোট থেকে বড় হবে সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা অনেক সময় বামন দেখি বা ছোট মানুষ বা যাদের আয়তন বা দৈর্ঘ্য প্রস্থ পারে না, সেটা হচ্ছে অস্বাভাবিক। একটা মানুষ ছোট থেকে বড় হবে সেটাই হচ্ছে স্বাভাবিক। তার মানে কি, কোষ বিভাজনটা আমাদের শরীরের স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে এটা কমন একটা সিমটমস। এখন জীবের বৃদ্ধি ও প্রজননের উদ্দেশ্যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যার বৃদ্ধি ঘটে। তো সাধারণত দুইভাবে হয়, একটা হচ্ছে আমাদের শারীরিক বৃদ্ধি, আর একটা হচ্ছে আমাদের যে প্রজননের উদ্দেশ্যে। যেরকম আমরা কিন্তু পৃথিবীতে এমনি এমনি আসি নাই, আমাদের বাবা মার দ্বারা আমাদের প্রজনন ঘটছে বলেই আমরা পৃথিবীতে আসি। তো এটাও একটা কোষ বিভাজনের ফল। আমরা নিজে বড় হচ্ছে, এটা একটা কোষ বিভাজন, এবং আমাদের পৃথিবীতে যে আসা যে প্রজনন স্বাস্থ্যটা, সেই রিলেটেড বিভাজনটাও কিন্তু কোষ বিভাজনের ফল। তো আমাদের জীবনে যে দুইটি গুরুত্বপূর্ণ কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস, বা অনেকে বলে মায়োসিস। মিওসিসকে অনেকে কি বলে? মায়োসিস। বোথ আর কারেক্ট। মায়োসিস, প্রথমে হচ্ছে মাইটোসিস, তারপরটা হচ্ছে মিওসিস। এখন তাহলে আমরা আমাদের জীবদের দুইটা গুরুত্বপূর্ণ কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মায়োসিস। তো প্রথমে আমরা মাইটোসিসটা নিয়ে আলোচনা করব। তাহলে আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করছিলাম, এখন আসি মাইটোসিসটা কি। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ, অর্থাৎ যে যে আমরা সাধারণ যে কোষটার কথা চিন্তা করি, এই প্রকৃত বা সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভাজিত হয়। অর্থাৎ একটি ক্রমান্বয়ে একটা ধারাবাহিক প্রক্রিয়ায় হবে, যেরকম একের পরে দুই, দুইয়ের পরে তিন, অর্থাৎ যে সিরিয়াল ভাবে হয় ঠিক সেভাবে সিরিয়াল ভাবে হবে। ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, অপত্য কোষ কি? তো অপত্য কোষ মানে হচ্ছে সৃষ্ট নতুন কোষ। যেমন একটু আগে বললাম আমাদের কোষ বিভাজন হয়, তো কোষ একটা ভেঙে তো আরেকটা তৈরি হবে, তাই তাই কি না? তো এইভাবে একটা ভেঙে যে আরেকটা তৈরি হবে, যে নতুন সৃষ্ট কোষ, সেটাকে বলা হয় অপত্য কোষ। এখন কিরকম, যদি আমরা এটা একটা কোষ, এটা ভেঙে দুইটা কোষ হলো, এই যে দুইটা কোষ উৎপন্ন হলো, এগুলাই হচ্ছে অপত্য কোষ। ঠিক আছে? এই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি সুকেন্দ্রিক কোষ ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। তাহলে কয়টি অপত্য কোষে পরিণত হয়? দুটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এবং মাইটোসিসে নিউক্লিয়াস প্রায় সমানভাবে একবার বিভাজিত হয়। সমানভাবে কতবার বিভাজিত হবে? একবার। এবং নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমে একবার একবার করে বিভাজিত হয়, এবং নিউক্লিয়াসে যে ক্রোমোজোমটা থাকবে সেটাও একবার করে বিভাজিত হবে। সাইটোপ্লাজমে একবার বিভাজিত হবে। তাহলে এখানে একবার করে কি কি বিভাজিত হচ্ছে? সেটা হচ্ছে মাইটোসিস নিউক্লিয়াসের প্রায় সমানভাবে একবার হবে। তো মাইটোসিসে একবার হবে, নিউক্লিয়াসে ক্রোমোজোমে একবার বিভাজিত হবে, এবং সাইটোপ্লাজমে একবারই বিভাজিত হবে। এই বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা তথা ডিএনএ এর পরিমাণ সমান থাকে। শুধু যে পরিমাণ একই থেকে তা নয়, মাতৃকোষের ডিএনএ প্রায় হুবহু অপত্য কোষে পাওয়া যায়, তাই একে সমীকরণিক বিভাজন বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি মাইটোসিসকে, মানে কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? সেটা হচ্ছে মাইটোসিস, সেটাকে মাইটোসিস। এখন কেন সমীকরণিক বিভাজন? সমীকরণ বলতে আমরা কি বুঝি? সমীকরণ বলতে আমরা বুঝি, এখানে আমরা দেখলাম 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 15। এখন এটা একটা সমীকরণ। সমীকরণটা কখন সমীকরণ হবে? যখন লেফট হ্যান্ড সাইড এবং এটা রাইট হ্যান্ড সাইড বোথ সমান হবে, ইকুয়াল হবে। ঠিক তেমন ভাবে যা ভাঙছে তখন যদি তাই সৃষ্টি হয়, অর্থাৎ একটা সমীকরণের মাধ্যমে সৃষ্টি হবে, সেটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। অর্থাৎ এখানে আমরা যে কোষটা থাকবে সেটার অপত্য কোষ যে সৃষ্টি হবে, এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা যে এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যে ডিএনএ, এটা হচ্ছে হুবহু সেম থাকবে এরকম। এই যে আমরা একটা কোষ, এখান থেকে এই একটা কোষ উৎপন্ন হলো, এই একটা কোষ উৎপন্ন হলো, এইখানে যা যা আছে ক্রোমোজোম এখানে সেম থাকবে, এখানে যা থাকবে নতুন সৃষ্ট কোষে সেম থাকবে। এই জন্য এবং ডিএনএ সেগুলো হুবহু অনুলিপি পাওয়া যাবে। যেহেতু হুবহু পাওয়া যায় এবং এবং সবকিছু সমপরিমাণে থাকে, এই জন্য মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন, এটা পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসে যে কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়, তাহলে আমরা কি লিখবো? মাইটোসিস।
এই বিভাজনের প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষ হয়ে থাকে এবং বিভাজনের ফলে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়। আমরা যে যখন আমাদের বৃদ্ধি পাই তখন কি বড় হই, তখন কিন্তু আমাদের যেমন দৈর্ঘ্য বাড়ে, আমাদের কিন্তু প্রস্থও বাড়ে। এবং প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল ভাজক টিস্যু। এখন উদ্ভিদের বর্ধনশীল অংশমান বলতে কি বোঝায়? যে অংশগুলো বর্ধিত হয়, যেরকম উদ্ভিদের কাণ্ড বর্ধনশীল হয়, উদ্ভিদের যে পাতা শাখা প্রশাখা সেগুলো হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অংশ। যেরকম যে কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদি প্রক্রিয়ায় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে উদ্ভিদের কোন কোন অংশে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে কি আসতে পারে? প্রথমটা হচ্ছে কাণ্ড, তারপর হচ্ছে মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল, এইগুলোতে সাধারণত মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। তো পরীক্ষায় যে কোনো একটা এমসিকিউ মিসিং করে দিবে, সেটাই যেটা ভুলটা দিবে সেটাই হবে তোমার রাইট আনসার। যে কোথায় মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় না, দিয়ে দিবে কাণ্ড, মূল, ভ্রূণমুকুল, তারপরে দিয়ে দিবে অন্য একটা অংশ সাইটোপ্লাজম, সেখানে হয় না। এভাবে যেমন নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময় এ ধরনের বিভাজন হয়। তাহলে কি বিভিন্ন নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেরকম ছত্রাক হতে পারে, শৈবাল হতে পারে, এরকম নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময়। এখন একটা কি বিষয় তোমাদের ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে কি আমরা মায়োসিসও পড়াবো। মায়োসিসটা হয় প্রাণীর যখন যৌন জনন হবে তখন হচ্ছে মায়োসিস। তখন সেখানে যখনই যৌন জনন শব্দটা উল্লেখ থাকবে তখন সেখানে মাইটোসিস আসার কোনো প্রশ্নই আসবে না। অযৌন জননের ক্ষেত্রে মাইটোসিস হয়, আর যৌন হইলে সেটা মায়োসিস। ক্লিয়ার সবার কাছে? এটা সবার মাথায় রাখতে হবে। এখন আসি মাইটোসিসের পর্যায়গুলো। তো মাইটোসিস কি সাধারণত মাইটোসিস যে কোষ বিভাজনটা হবে সেটা সাধারণত 5টা পর্যায়ে হয়। কয়টা পর্যায়ে হয় ভাইয়ারা? 5টা। এখন এই 5টা পর্যায়ে শুরু হওয়ার আগে আমরা 2টা গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখে নিব। সেটা কি? ক্যারিওকাইনেসিস এবং হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, যখন মাইটোসিস কোষ বিভাজন হবে তখন এখানে যখন নিউক্লিয়াসের বিভাজন হবে। কিসের বিভাজন? নিউক্লিয়াসের বিভাজন হলে সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। যখন নিউক্লিয়াসের বিভাজন হবে তখন সেটাকে বলা হবে ক্যারিওকাইনেসিস। আর যখন সাইটোপ্লাজমের বিভাজন হবে, যখন সাইটোপ্লাজম, উদ্ভিদ কোষের অভ্যন্তরে আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছে সাইটোপ্লাজম, যখন সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে মাইটোসিস প্রক্রিয়ায় তখন সেটাকে বলা হবে সাইটোকাইনেসিস। কোনটা ক্যারিওকাইনেসিস, কোনটা সাইটোকাইনেসিস, এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে ইজিলি বুঝতে হবে। তো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হবে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হবে সাইটোকাইনেসিস। ক্লিয়ার সবার কাছে? আই হোপ ক্লিয়ার। পরীক্ষায় কিন্তু এগুলো সরাসরি তুলে দেয়, নিচের কোনটি ক্যারিওকাইনেসিস, নিচের কোনটি সাইটোকাইনেসিস। এখন আসি, আগেই বললাম মাইটোসিসে কোষ বিভাজন সম্পন্ন হওয়ার জন্য টোটাল 5টা ধাপ প্রয়োজন। একটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং হচ্ছে কি টেলোফেজ। তো এই 5টা ধাপ আমরা অল্প অল্প করে দেখবো। তো প্রথমেই আসি প্রোফেজ। তো যেহেতু প্রথমেই প্রোফেজ, তার মানে এটা হচ্ছে কোষ মাইটোসিস কোষ বিভাজনের সবকিছু শুরু এখান থেকে হবে। তো এটা হচ্ছে প্রোফেজ। তো প্রোফেজ কি? এটি হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায়। এটি হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায়। এখানে নিউক্লিয়াসগুলো আকারে বড় হবে, নিউক্লিয়াসগুলো আকারে কি হবে এবং বড় হবে। তো এবং ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকবে, ক্রোমোজোম থেকে পানিগুলো এরকম ভাবে বের হয়ে যেতে থাকবে। যখনই ক্রোমোজোম থেকে, ধরো এটা একটা ক্রোমোজোম, আমি ধরলাম, এই ক্রোমোজোম থেকে যখন পানি হ্রাস পেতে থাকবে অর্থাৎ পানি বের হয়ে যেতে থাকবে তখন সাধারণভাবে এটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে, কারণ আগে তো পানি দিয়ে ভর্তি ছিল। সংকুচিত হওয়ার কারণে এটি মোটা এবং খাটো হতে শুরু করবে। মোটা এবং খাটো কিন্তু হয়ে যাবে তা না, মানে যখন আস্তে আস্তে পানিটা বের হচ্ছে অর্থাৎ জল বিয়োজন ঘটতেছে তখন এটা মোটা এবং খাটো হওয়া শুরু করবে। এটা কিন্তু কনফিউজিং। আর মোটা এবং খাটো হয়ে যায় কিন্তু মেটাফেজ পর্যায়ে, এটা আমরা পরে আসতেছি, কিন্তু দুইটার মধ্যে কিন্তু আমরা কনফিউশন লাগাই দেই। কি? এখানে প্রোফেজের ক্ষেত্রে মোটা এবং খাটো হওয়া শুরু করে এবং ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে 2 ভাগে ভাগ হয়ে ক্রোমাটিড, এই যে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা ব্যতীত এরকম লম্বালম্বিভাবে 2টা ভাগে ভাগ হবে। এই যে লম্বালম্বিভাবে 2টা ভাগে ভাগ হয়ে এরকম হয়ে যাবে।
এরকম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুইটা ভাগে ভাগ হয়ে দুটি ক্রোমাটিড উৎপন্ন করে। কয়টি ক্রোমাটিড? দুটি। এবং ক্রোমোজোমগুলো কুণ্ডলিত অবস্থায় থাকায় এদেরকে সংখ্যা গণনা করা যায় না। যে এখানে দেখো আমরা কুণ্ডলিত অবস্থায় আছে, এই যে ক্রোমোজোমগুলো এখানে কুণ্ডলিত অবস্থায় আছে, এই জন্য এর সংখ্যা গণনা করা যায় না। তার মানে কি প্রফেসর আমরা বুঝতে পারছি? তাহলে এখানে কি হবে? এটি হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায় এবং এটা কি এখানে জল বিয়োজন ঘটতে থাকে, এই জন্য ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হবে এবং ক্রোমোজোমগুলি ধীরে ধীরে খাটো এবং মোটা হওয়া শুরু করবে এবং ক্রোমোজোমগুলি কুণ্ডলিত অবস্থায় থাকার কারণ যেহেতু পানি বের হয়ে যাবে আস্তে আস্তে এগুলো কুণ্ডলি পাকাইয়া যাবে, এই জন্য এগুলো সাধারণত গণনা করা সম্ভব হয় না। তারপরে আসি প্রোমেটাফেজ। তাহলে আমরা প্রথমে কি জানলাম? প্রথমে ছিল প্রোফেজ, তারপরে আসি প্রোমেটাফেজ। এই পর্যায়ের একবারের প্রথম দিকে উদ্ভিদ কোষের তন্তুময় প্রোটিনের সমন্বয়ে 2 মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে কোন পর্যায়ে প্রথম স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? সেটা হচ্ছে প্রোমেটাফেজ। সেটা হচ্ছে কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ পর্যায়ে উদ্ভিদ কোষে প্রথম স্পিন্ডল দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে এবং স্পিন্ডল যন্ত্রের যে 2 মেরুর মধ্যবর্তী স্থান থাকবে, এই যে এখন আমরা ধরলাম